আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে স্বাগত। প্রতিদিন খবরের কাগজ বা নিউজ চ্যানেল খুললেই এখন একটা বিষয় চোখের সামনে ভাসছে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের বর্তমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। একদম, ইরান বনাম আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে সেটা এখন আর শুধু ওই কয়েকটা দেশের মধ্যে আটকে নেই। যুদ্ধের আঁচ কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তাই আজকের এই আলোচনার মূল লক্ষ্য হল এতগুলো খণ্ডিত খবর, সামরিক উত্তেজনা আর কূটনৈতিক টানাপোড়েনের পেছনের আসল ছবিটা এক জায়গায় নিয়ে আসা। কিভাবে এই সংঘাত শুরু হল, পর্দার আড়ালে কি রাজনীতি চলছে, আর আর সবচেয়ে বড় কথা, যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার মাইল দূরে বসে থাকা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর অর্থনৈতিক প্রভাব ঠিক কতটা মারাত্মক হতে চলেছে, সেটাই আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। মানে যারা শুনছেন তারা যাতে পুরো বিষয়টা খুব পরিষ্কারভাবে বুঝতে পারেন। ঠিক। আর এই বিস্তারিত আলোচনার ভিত্তি তৈরি করা হয়েছে বেশ কিছু অত্যন্ত নির্ভরযোগ্য সোর্সের ওপর নির্ভর করে। হ্যাঁ, যার মধ্যে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট, প্রথম সারির সামরিক বিশ্লেষকদের মতামত এবং আন্তর্জাতিক কূটনীতির একদম ভেতরের কিছু খবর। তবে মূল আলোচনায় ঢোকার আগে একটা অত্যন্ত জরুরি বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। একটা ডিসক্লেমার বলতে পারে। হ্যাঁ, এটা বলা খুব দরকার। আমাদের সংগ্রহ করা এই উৎসগুলোতে এমন অনেক তথ্য রয়েছে যা রাজনৈতিকভাবে ভীষণ সংবেদনশীল। মানে সেখানে বামপন্থী এবং ডানপন্থী উভয় মতাদর্শেরই বিভিন্ন যুক্তি আর দাবি উঠে এসেছে। একদম। কিন্তু আমরা উপস্থাপক এবং বিশ্লেষক হিসেবে কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কথা বলছি না। বা কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শকে বিন্দুমাত্র সমর্থনও করছি না। আমাদের একমাত্র কাজ হল সম্পূর্ণ নিরপেক্ষভাবে আসল উৎসগুলোতে থাকা তথ্য, দাবি আর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো হুবহু তুলে ধরা। যাতে পুরো পরিস্থিতির একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায়। এই নিরপেক্ষতার জায়গাতে অবিচল থেকেই আমরা ঘটনার একদম উৎসে ফিরে যেতে চাই। কারণ গত কয়েকদিনে যা ঘটেছে তা সামরিক ইতিহাসের বই নতুন করে লেখানোর জন্য যথেষ্ট। আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতির তো কিছু অলিখিত নিয়ম থাকে, কিন্তু এই সংঘাতের সূত্রপাত যেভাবে হলো, এটা রীতিমতো কল্পনাতীত। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে যে গুপ্তহত্যাটা ঘটিয়েছে সেটাই তো সব উল্টে দিল। ঠিক, স্বয়ং ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। শুধু তিনি নন, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য আর শীর্ষ উপদেষ্টা আলী শামঘানিও এই হামলায় প্রাণ হারিয়েছেন। একটা স্বাধীন রাষ্ট্রের একদম শীর্ষ নেতাকে এভাবে সরাসরি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, এটা আন্তর্জাতিক রাজনীতির সব সমীকরণ এক ধাক্কায় বদলে দিয়েছে। আর সামরিক দিক থেকে এর প্রতিক্রিয়া এতটাই ভয়াবহ যে আন্তর্জাতিক বিশ্লেষকরাও একে মধ্যপ্রাচ্যের ইতিহাসে কার্যত নজিরবিহীন বলছেন। কোনো দেশের সুপ্রিম লিডারকে গুপ্তহত্যার মাধ্যমে সরিয়ে দেওয়া মানে তো সেই দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। একদম তাই। আর এর জেরে ইরান গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ওপর যে মাত্রায় পাল্টা হামলা চালিয়েছে তা আগে কখনো দেখা যায়নি। আমাদের হাতে আসা সূত্রগুলো পরিষ্কার জানাচ্ছে যে ইসরায়েলের দুটি প্রধান শহর, তেল আবিব এবং হাইফা, হ্যাঁ, সেখানে ২০০ থেকে ২৫০টি বহুতল ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মিসাইলগুলো কোনো ফাঁকা জায়গায় বা মরুভূমিতে পড়েনি, সরাসরি শহরের বুকে ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হেনেছে। কিন্তু এখানেই তো আমার সবচেয়ে বড় খটকা লাগছে। বছরের পর বছর ধরে আমরা শুনে এসেছি যে ইসরায়েল এবং আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম নাকি একেবারে নিশ্ছিদ্র। আয়রন ডোম থেকে শুরু করে আরও অনেক বড় বড় নাম। হ্যাঁ, একটা মাছি গলার উপায় নেই। তাহলে এতগুলো মিসাইল শহরের বুকে পড়ল কিভাবে? এই প্রশ্নটাই এখন সারা বিশ্বের সামরিক সদর দপ্তরগুলোতে ঘুরপাক খাচ্ছে। সোর্সগুলো বলছে এই হামলায় আমেরিকা এবং ইসরায়েলের ৫টি অত্যন্ত উন্নত ডিফেন্স সিস্টেম চরমভাবে ব্যর্থ হয়েছে। পাঁচটা সিস্টেম ফেল করেছে? হ্যাঁ, আয়রন ডোম, থার্ড, প্যাট্রিয়ট, ডেভিড স্লিং এবং অ্যারো। ব্যাপারটাকে যদি একটু ভেঙে বোঝান, এই সিস্টেমগুলো তো এক একটা নির্দিষ্ট উচ্চতার দূরত্বের মিসাইল আটকানোর জন্য তৈরি, তাই না? ঠিক। উরুন, থ্যাড বা টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স, এটা এমন একটা সিস্টেম যা আকাশেই শত্রুর মিসাইলকে ধাক্কা মেরে ধ্বংস করে দেয়। এটাকে অনেকটা আকাশে ঝোড়া একটা বুলেট দিয়ে আরেকটা ছুটন্ত বুলেটকে মাঝপথে আঘাত করার মতো ভাবা যায়। একদম নিখুঁত উদাহরণ। আর একটা থ্যাড ব্যাটারির দাম কয়েক বিলিয়ন ডলার। কিন্তু চমকে দেওয়ার মতো খবর হল, কাতারের দোহায় আমেরিকার যে অত্যাধুনিক থ্যাড সিস্টেম বসানো ছিল, ইরানের মিসাইল সরাসরি সেটার উপরই আঘাত হেনে তাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। যে জাদুকরি সিস্টেমের কাজ ছিল অন্যদের বাঁচানো, সে নিজের অস্তিত্বই রক্ষা করতে পারল না,
রক্ষক নিজেই ভক্ষকের শিকার। শুধু কি তাই, আমেরিকান সামরিক ঘাঁটিতে হামলার খবরও তো পাওয়া যাচ্ছে। কুয়েত, ইরাক এবং বাহরাইনে থাকা আমেরিকার বেসগুলোও রেহাই পায়নি। এর মধ্যে কুয়েতের একটা ঘটনার কথা রিপোর্টে খুব জোর দিয়ে বলা হচ্ছে। সেখানে নাকি আমেরিকার একটা ফাইটার জেট ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, আর এই নির্দিষ্ট ঘটনাটাই আধুনিক যুদ্ধ বিশারদদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু একটা সামান্য ড্রোন কিভাবে অত্যাধুনিক ফাইটার জেটকে মাটিতে নামাতে পারে? আমি পড়ছিলাম ইরানের শাহেদ ১৩৬ ড্রোন নাকি কুয়েতের আকাশে আমেরিকার অত্যাধুনিক F-35 বা F-15 ধ্বংস করেছে। বিষয়টা বুঝতে গেলে দুটো অস্ত্রের পার্থক্য বুঝতে হবে। শাহেদ ১৩৬ হল অত্যন্ত সস্তা, সাধারণ প্রযুক্তির একটা দূরনিয়ন্ত্রিত ড্রোন, যাকে অনেকটা ফ্লাইং লন মাওয়ার বা উড়ন্ত বোমার সাথে তুলনা করা যায়। একদম। এটা গিয়ে সোজাসুজি লক্ষ্যের উপর আছড়ে পড়ে। অন্যদিকে F-35 হল কোটি কোটি ডলার মূল্যে স্টেলথ ফাইটার জেট, যাতে দুনিয়ার সবচেয়ে উন্নত রাডার আর সেন্সর লাগানো থাকে। তো এত সস্তা একটা ড্রোন দিয়ে যদি এত দামি জেট ধ্বংস করা যায়, তবে তার সামরিক অহংকারের জন্য একটা বিশাল বড় ধাক্কা। পাইলট হয়তো ইজেক্ট করে প্রাণে বেঁচে গেছেন, কিন্তু ভবিষ্যতে যুদ্ধে দামি অস্ত্রের চেয়ে সস্তা কিন্তু প্রচুর সংখ্যার ড্রোন যে অনেক বেশি কার্যকর হতে পারে, এটা তার প্রমাণ। হ্যাঁ, আর এই প্রযুক্তিগত লড়াইয়ের পাশাপাশি যুদ্ধের পরিধিটাও তো জ্যামিতিক হারে বাড়ছে। এটা এখন আর শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে আটকেনি। লেবানন থেকে হিজবুল্লাহ আওয়ামী এবং ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরাও তো সরাসরি এই যুদ্ধে যোগ দিয়েছে। ইসরায়েলের দিকে ক্রমাগত রকেট ও মিসাইল ছুটছে তারা। আবার ইসরায়েলও হাত গুটিয়ে বসে নেই। আমাদের সূত্র থেকে একটি অত্যন্ত হৃদয়বিদারক খবর উঠে আসছে। হ্যাঁ, ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নাকি প্রায় ২০০ জন নিহত হয়েছেন। ভয়াবহ। অন্যদিকে ইসরায়েলও কিন্তু চরম বিপদের মুখে। স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস এবং বায়ুসেনা কমান্ডারের বাসভবনেও মিসাইল আঘাত এনেছে। সব মিলিয়ে মনে হচ্ছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সামরিক উত্তেজনার পারদ যখন এত ওপরে, তখন ভূ-রাজনীতির প্রেক্ষাপটটাও খুব দ্রুত বদলাচ্ছে। খামেনির মৃত্যুর পর ইরানে ক্ষমতার সমীকরণ বদলাতে শুরু করেছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আলী লারিজানি কার্যত যুদ্ধের দায়িত্ব নিয়েছেন। আর এর চেয়েও বড় যে সংকেতটা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে, তা হল ইরানের পবিত্র জামকারান মসজিদে ওড়ানো সেই লাল পতাকা। রেড ফ্ল্যাগ। শিয়া সংস্কৃতি এবং ইরানের ইতিহাসে এই লাল পতাকার একটা গভীর অর্থ রয়েছে। এর মানে হল রক্তক্ষয়ী প্রতিশোধ এবং সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ারের ডাক। এই পতাকা ওড়ানোর মাধ্যমে ইরান মূলত বার্তা দিচ্ছে যে এখন কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ। আমেরিকার সাথে কোনো ধরনের আপোষ বা আলোচনার বিন্দুমাত্র সম্ভাবনা আর অবশিষ্ট নেই। কিন্তু আলোচনার কথায় একটা খুব গুরুত্বপূর্ণ আর বিতর্কিত প্রসঙ্গের কথা বলি। হ্যাঁ, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগজির সেই দাবিটা, তাই তো? একদম। তিনি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন যে যখন সুইজারল্যান্ডে জেনেভায় আমেরিকার সাথে তাদের রীতিমতো আলোচনা চলছিল এবং একটা সমঝোতার সম্ভাবনা প্রায় তৈরি হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই এই গুপ্তহত্যা এবং হামলা চালানো হয়। এই দাবিটি আন্তর্জাতিক কূটনীতিতে একটা বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই হামলার বিষয়ে আমেরিকার নিজেদের পার্লামেন্ট অর্থাৎ কংগ্রেসকেও আগে থেকে কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি। মানে পুরো বিষয়টা চরম গোপনীয়তার সাথে, বলতে গেলে বাইপাস করে করা হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন যে এই যুদ্ধ হয়তো ৪ থেকে ৫ সপ্তাহ চলতে পারে। তিনি ইরানের সরাসরি সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জের কথা খুব জোর গলায় বলছেন। কিন্তু এখানে একটা কৌশলগত মোড় আছে। তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে ইরাক বা আফগানিস্তানের মতো ইরানেও ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন করে দেশ গড়ার কোনো দায়িত্ব আমেরিকা নেবে না। নেশন বিল্ডিংয়ের কোনো আগ্রহ তাদের নেই। তারা শুধু কাঠামো ভেঙে দিয়েই বেরিয়ে আসতে চায়। ঠিক এই জায়গাতেই রাজনৈতিক বিশ্লেষকরা একটা বড় প্রশ্ন তুলছেন। জেনেভায় যখন আলোচনা চলছিল, তখন হঠাৎ করে এই হামলার পেছনে আসল মোটিভ কি হতে পারে? আমাদের সূত্রগুলোতে জোরালোভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের থিওরি দাবি করা হচ্ছে। একদিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির চাপ, অন্যদিকে বাইরের প্ররোচনা। দুটো থিওরি খুব গভীরভাবে বিশ্লেষণ করার মতো। প্রথম থিওরি বলছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এই মুহূর্তে একটা বড় সংকট চলছে। বিশেষ করে এপস্টিন ফাইলসের মতো হাই প্রোফাইল কেলেঙ্কারি নিয়ে যখন দেশের ভেতরের জল ঘোলা হচ্ছে, তখন জনগণের নজর ঘোরানোর জন্য বা ডাইভার্সন ট্যাকটিক্স হিসেবে ট্রাম্প তড়িঘড়ি এই যুদ্ধের পথ বেছে নিয়েছেন।
ইতিহাসে তো এমন অনেক নজির আছে যেখানে দেশের ভেতরের সমস্যা ঢাকতে রাষ্ট্রনেতারা বাইরের যুদ্ধের আশ্রয় নিয়েছেন। একদম। আবার দ্বিতীয় রিপোর্টগুলো বলছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএস ট্রাম্পকে এই হামলার জন্য ক্রমাগত প্ররোচিত করেছেন। সৌদি আরব এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের আধিপত্য নিয়ে যে দীর্ঘদিনের ঠান্ডা লড়াই, এমবিএস হয়তো আমেরিকার শক্তি ব্যবহার করে সেই লড়াইয়ে চিরস্থায়ী জয় চাইছেন। এই দুটো দাবির মধ্যে কোনটি পুরোপুরি সত্য তা হয়তো ভবিষ্যতই বলতে পারবে, কিন্তু পর্দার আড়ালের এই হিসাব নিকাশ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে দিচ্ছে। এই ডামাডোলের মধ্যে বিশ্বের অন্যান্য পরাশক্তি এবং বড় দেশগুলোর অবস্থানও তো বেশ চোখে পড়ার মতো। হ্যাঁ, ইউরোপের দিকে তাকালে দেখা যাচ্ছে ব্রিটেন ও জার্মানি সরাসরি ইসরায়েল ও আমেরিকার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একটি ব্যতিক্রমী এবং ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছেন। তিনি যেমন ইরানের অভ্যন্তরীণ দমনপীড়নের কড়া নিন্দা করেছেন, ঠিক তেমনি জাতিসংঘের কোনো অনুমতি ছাড়া আমেরিকা ও ইসরায়েলের এই একতরফা হামলারও চরম সমালোচনা করেছেন। আর চীন বা রাশিয়ার মতো পরাশক্তিরা কি করছে? চীন এবং রাশিয়ার প্রতিক্রিয়া সম্পূর্ণ দুই মেরুর। পরাশক্তি হয়েও চীনের এই আপাত নীরবতা আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। চীন তো অর্থনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, তা সত্ত্বেও তারা কার্যত কোনো বড় কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে না। অনেকেই মনে করছেন চীন হয়তো পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে রাশিয়া খুব কড়া ভাষায় এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তারা এই গুপ্তহত্যাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। রাশিয়ার এই অবস্থান প্রমাণ করে যে বিশ্ব এখন খুব পরিষ্কারভাবে দুটি আলাদা ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এবার এই বিশ্ব রাজনীতির দাবারবোর্ড থেকে আমাদের দৃষ্টি একটু নিজেদের আশেপাশে মানে ভারতের দিকে ফেরানো যাক। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হিসেবে ভারত এই পরিস্থিতিতে কূটনৈতিকভাবে কোথায় দাঁড়িয়ে আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের অবস্থানটা তো এই মুহূর্তে বেশ নজর কাড়ছে, কারণ সরকারি স্তরে এক অদ্ভুত নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ভারতের এই কূটনৈতিক অবস্থানকে স্ট্র্যাটেজিক সাইলেন্স বা কৌশলগত নীরবতা বলা যেতে পারে। সূত্রগুলো জানাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ইউএই এর প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন এবং এই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, একটি দেশের শীর্ষ নেতার এরকম মৃত্যুতে ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করা হয়নি, বা এই গুপ্ত হামলার সরাসরি কোনো নিন্দাও জানানো হয়নি। অতীতের ঘটনাগুলোর সাথে মেলালে ভারতের এই বর্তমান বৈপরীত্যটা খুব বেশি চোখে লাগে। এই তো কিছুদিন আগের কথা, ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে ভারত আনুষ্ঠানিকভাবে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছিল। আবার ইতিহাস ঘাটলে দেখা যায়, পাকিস্তান যখন আফগানিস্তানে হামলা করেছিল, ভারত কিন্তু খুব দ্রুত এবং কড়া ভাষায় তার নিন্দা করেছিল। তাহলে এবার এত বড় একটা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের ঘটনায় এই নীরবতা কেন? ঠিক এই জায়গাটাতেই দেশের বিরোধী দলগুলো সরকারের তীব্র সমালোচনা শুরু করেছে। তাদের অভিযোগ, ভারত তার স্বাধীন বিদেশনীতি থেকে সরে আসছে। তারা দাবি করছে যে ভারত হয়তো ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের প্রবল চাপে নতি স্বীকার করেছে। আমেরিকা এবং ইসরায়েলের সাথে ভারতের প্রতিরক্ষা এবং বাণিজ্যিক সম্পর্ক এখন অত্যন্ত মজবুত। তাই সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কায় ভারত হয়তো সরাসরি নিন্দা করতে পারছে না। কিন্তু সরকারি নীরবতার বিপরীতে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কিন্তু একেবারেই অন্যরকম। সাধারণ মানুষের ক্ষোভের ছবিটা তো আমরা সংবাদ মাধ্যমেই দেখতে পাচ্ছি। ভারতের কাশ্মীর, লখনৌ সহ বিভিন্ন স্থানে রাস্তায় নেমে বিশাল বিক্ষোভ হচ্ছে। এখানে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে এই হামলার প্রতিবাদ জানাচ্ছেন। এই জনরোষ একটা খুব ইন্টারেস্টিং আর্থসামাজিক প্যাটার্ন তুলে ধরছে। যদি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর দিকে তাকানো যায়, দেখা যাবে সেখানকার রাষ্ট্রনেতারা হয়তো নিজেদের স্বার্থে আমেরিকার পক্ষে অবস্থান নিচ্ছেন বা নীরব থাকছেন। কিন্তু সেই দেশগুলোর এবং আমাদের দেশের সাধারণ মানুষ, তা সে শিয়া হোক বা সুন্নি, ব্যাপকভাবে ইরানের প্রতি সহানুভূতিশীল। এই যে রাষ্ট্রনেতাদের অবস্থান এবং সাধারণ মানুষের আবেগের মধ্যে একটা ফারাক তৈরি হচ্ছে, তা আগামী দিনে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এতক্ষণ আমরা যুদ্ধ, মিসাইল, কূটনীতি আর ভূরাজনীতির অনেক গভীর কথা বললাম, কিন্তু যারা শুনছেন তাদের মনে একটা স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে। সুদূর মধ্যপ্রাচ্যের আকাশে কে কাকে মিসাইল ছুড়ল, তাতে সাধারণ মানুষের কি এসে যায়?
দৈনন্দিন জীবনের এর প্রভাবটাই বা কোথায়? এর সহজ উত্তরটা হল অর্থনীতি এবং বাজার দরের ওঠানামা। এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা শেয়ার বাজারের একদিনের গ্রাফ দেখলেই স্পষ্ট হয়ে যায়। আন্তর্জাতিক বাজারের এই ধাক্কাটা সত্যিই বিশাল। চরম অনিশ্চয়তার কারণে সেন্সেক্সে বিরাট ধস নেমেছে। সোর্সগুলো জানাচ্ছে মাত্র একদিনেই শেয়ার বাজার থেকে ১৭ লক্ষ কোটি টাকার বিশাল ক্ষতি হয়েছে। ১৭ লক্ষ কোটি! বিনিয়োগকারীরা তো আতঙ্কে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। তবে শেয়ার বাজারের এই ধাক্কার চেয়েও সাধারণ মানুষের জীবনের ওপর সবচেয়ে বড় কোপটা আসতে চলেছে তেলের বাজার থেকে। কারণ ইরান তো হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার মানেটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলা যায়। হরমুজ প্রণালী হল সমুদ্রের বুকে একটা অত্যন্ত সরু চোক পয়েন্ট যা পারস্য উপসাগরকে বাকি বিশ্বের সাথে যুক্ত করেছে। এর সবচেয়ে সরু অংশটা মাত্র ২১ মাইল চওড়া। অথচ বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০% এই সরু জলের পথ দিয়েই বড় বড় জাহাজে করে সরবরাহ হয়। এটাকে অনেকটা একটা জনবহুল থিয়েটার হলের একমাত্র সরু এক্সিট দরজা হিসেবে ভাবা যেতে পারে। ইরান যদি সেখানে কয়েকটা যুদ্ধজাহাজ দাঁড় করিয়ে দেয় বা সমুদ্রে মাইন পুঁতে দেয়, তাহলে কোনো তেলের জাহাজই আর সেখান দিয়ে বেরোতে পারবে না। আর এই পথ বন্ধ হয়ে যাওয়ার মানে হল বিশ্বব্যাপী তেলের সাপ্লাই চেনে একটা বিশাল ধাক্কা লাগা। ইতিমধ্যেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $৮০ পৌঁছে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংঘাত চললে তেলের দাম $১০০ ছাড়িয়ে যেতে পারে। এর ওপরে আবার গোদের ওপর বিস্ফোরা মতো আরেকটি খবর এসছে। সৌদি আরবের রাস্তানুরায় অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ আরামকো তেল শোধনাগারে ইরানের মিসাইল হামলার কারণে আগুন লাগার খবর পাওয়া গেছে। মানে একদিকে সাপ্লাই যাওয়ার প্রধান রাস্তা বন্ধ আর অন্যদিকে যেখানে তেল শোধন করা হয় সেই কারখানায় আগুনে পুড়ছে। এর সরাসরি প্রভাব তো একদম সাধারণ মানুষের পকেটেই পড়বে। বিশ্বজুড়ে এবং বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম মারাত্মকভাবে লাফিয়ে লাফিয়ে বাড়বে। আর তেলের দাম বাড়া মানেই হল ট্রাকে করে আসা শাকসবজি, চাল, ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের পরিবহন খরচ বেড়ে যাওয়া। মানে সরাসরি মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন। এই চরম অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সোনা ও রূপোর দাম ইতিমধ্যেই হু হু করে বাড়ছে। মানুষ তো বিপদের দিনে কাগজের টাকার চেয়ে সোনার ওপর বেশি ভরসা রাখে। অর্থনৈতিক এই প্রভাবের পাশাপাশি আরেকটা অত্যন্ত বড় মানবিক সংকটের দিকও আমাদের ভুলে গেলে চলবে না। মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশ যেমন দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন বা সৌদি আরবে লাখ লাখ প্রবাসী ভারতীয় কাজ করেন। এই দেশগুলো যদি সরাসরি যুদ্ধের ময়দানে পরিণত হয় বা তাদের পরিকাঠামোগুলো হামলার মুখে পড়ে, তাহলে এই প্রবাসীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। একই সাথে তাদের চাকরি, ব্যবসা এবং সেখান থেকে দেশে আসা বিপুল পরিমাণ রেমিটেন্সের উপরও এক বিরাট বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটা বড় চিন্তার কারণ। আজকের এই দীর্ঘ বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে একটিমাত্র গুপ্তহত্যার ঘটনা পুরো মধ্যপ্রাচ্যকে খাদের একদম কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে চলছে উন্নত প্রযুক্তি আর ১১টি দেশের মদতপুষ্ট সামরিক শক্তির আস্ফালন, জটিল ভূরাজনৈতিক কূটকচালি। আর অন্যদিকে সেই ক্ষমতার লড়াইয়ের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে, যাদের ঘাড়ে এসে পড়ছে এক বিশাল অর্থনৈতিক অনিশ্চয়তা। সব মিলিয়ে বিশ্ব সত্যিই এক অজানা এবং গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। একদম শেষে বিদায় নেওয়ার আগে আবারও একবার সেই নিরপেক্ষতার জায়গাটা মনে করিয়ে দেওয়া প্রয়োজন। আজকের এই পুরো বিশ্লেষণে উপস্থাপিত সমস্ত ঘটনা, মতামত এবং পরিসংখ্যানগুলো আমাদের নির্দিষ্ট করা মূল উৎসগুলো থেকে নেওয়া হয়েছে। এটি কোনোভাবেই আমাদের ব্যক্তিগত মতামত বা কোনো বিশেষ রাজনৈতিক পক্ষের প্রতি বিন্দুমাত্র সমর্থন নয়। আসল ঘটনা এবং বিভিন্ন পক্ষের দৃষ্টিভঙ্গিগুলো নিরপেক্ষভাবে তুলে ধরাই ছিল এই আলোচনার একমাত্র উদ্দেশ্য। আর আজকের এই পুরো আলোচনা থেকে সৎ শেষে একটা নতুন এবং রীতিমতো ভয়ঙ্কর চিন্তার বিষয় উঠে আসছে। সেটা কি? যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে বিশ্বের অন্যতম সুরক্ষিত রাষ্ট্রপ্রধানদের চোখের পলকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তা আগামী দিনে বিশ্বের সার্বভৌমত্বের ধারণাকে কিভাবে বদলে দেবে? ভবিষ্যতে কি তাহলে রাষ্ট্রনেতাদের সবসময় আতঙ্কের ছায়ায় বাঁচতে হবে? দেশের মাটিতে বা নিজের দপ্তরে না বসে মাটির নিচে তৈরি গোপন বাংকারে লুকিয়ে তাদের দেশ চালাতে হবে? প্রযুক্তি এবং গুপ্ত হত্যার এই যুগলবন্দি কি তাহলে বিশ্ব কূটনীতির নতুন এবং চিরস্থায়ী নিয়ম হতে চলেছে?
এই উত্তর খোঁজার দায়িত্ব যারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তাদের ওপরই ছেড়ে দেওয়া হলো। এতক্ষণ আমাদের সাথে এই গভীর বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।